নমস্কার। আমার নাম অর্পণ বসু। আচ্ছা, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, কেমিস্ট্রি সাবজেক্টের হাই স্কুলে চাকরি করি। তো আমি 2011 সালে প্রথম চাকরি পাই। 2010 সালে এসএসসি পরীক্ষা দিই এবং 2011 সালে চাকরি পাই। তো আমি পাস কোর্সে চাকরি করতাম। সেই সেই সময় আমার 4100 গ্রেড পেয়েছিল। তো 2016 সালে যে এসএলএসটি হয়, সেই এসএলএসটিতে আমাদের যে গ্যাজেট নোটিফিকেশান বেরোয়, তো সেখানে পরিষ্কার লেখা ছিল যে যে সমস্ত ক্যান্ডিডেট টিচিং অর নন টিচিং স্টাফ, যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে, যেমন ধরুন আমার মাস্টার ডিগ্রি ছিল, তারা 55 বছর বয়স অবধি এসএলএসটি পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ আমাদেরকে সুযোগ দেওয়া হলো আমাদের স্কেল এনহ্যান্স করার জন্য। তো আমরা পরীক্ষা দিলাম, পাস করলাম, ইন্টারভিউ দিলাম এবং আবার নতুন একটি স্কুলে উচ্চ স্কেলে যোগ দিলাম। তো এই মতো অবস্থায় চাকরি 2018-তে জয়েন করলাম, আবার প্রপার রিলিজ নিয়ে, এনওসি নিয়ে। তো আমাদের যে এই যে প্রসেসটাতে আমরা সার্ভিস কন্টিনিউশন পেলাম, পে প্রোটেকশন পেলাম, আমাদের সার্ভিস বুক কন্টিনিউ হলো, নতুন করে নয়, পুরনো সার্ভিস বুকটাই কন্টিনিউ হলো। তো এই মতো অবস্থায় চলছিল সুন্দর। 11 বছর চাকরি করলাম, 12 বছর চাকরি করলাম, সমস্ত 10 ইয়ার্স বেনিফিট পেলাম। তো হঠাৎ করে শুনলাম যে আমাদের চাকরি নেই। বিনা মেঘে বজ্রপাত। আচ্ছা, একটা কথা বলি, আমাদের রাজ্যে যতই আমরা একটা দুর্ভাগ্যময় একটা রাজ্যে জন্মগ্রহণ করেছি, এ বলতে আর আমার কোনো বাধা নেই। যে রাজ্যে প্রমোশনের জন্য পরীক্ষায় বসলে তার চাকরি চলে যায়, তো আর কি বলবো। সুপ্রিম কোর্টের বিভিন্ন অর্ডার আছে। অনিরুদ্ধ বোস, যিনি রিটায়ার্ড করেছেন, তার অর্ডার আছে। উনি বলেছেন যে যদি কোনো আপগ্রেডেশন কোনো সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যায়, তো সেটা একটা প্রমোশন। তো এটা তো প্রমোশন, তো অবশ্যই চন্দ্রচূড় স্যার, যিনি এখন আমাদের বিচারটা করছেন, উনি অর্ডার দিয়েছেন। ফের এই যে প্রমোশন, কনসিডারেশন অফ প্রমোশন হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। হ্যাঁ, প্রমোশন ফান্ডামেন্টাল রাইটস নয়, সেটা সম্পূর্ণ নির্ধারিত হচ্ছে বিধানসভায় তৈরি হওয়া আইন বা লোকসভায় তৈরি হওয়া আইন, অর্থাৎ সরকারের যে নিয়ম ঠিক করবে সেটাই গ্রাহ্য। তো স্বাভাবিকভাবেই যে গ্যাজেট নোটিফিকেশানটা বেরোয়, সেই রুলটা তো আর এখানে সেখানে তৈরি হয়নি, আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় তৈরি হয়েছে। তো সেখানেই সেই রুলসটা অনুযায়ী আমরা পাই। শুধু তাই নয়, আমাদের অন্যান্য যে ইন সার্ভিস টিচার, যারা আমাদের এই রুল 42কে চ্যালেঞ্জ করে হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, দুর্ভাগ্যের বিষয়, যিনি অর্ডার দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় হাইকোর্টের বিচারক দেবাংশু বসাক। উনি রায় দিলেন যে হ্যাঁ, এদের আর্টিকেল 14-16 ভায়োলেট করেছে, হয়েছে, এরা পরীক্ষায় বসতে পারে। অর্থাৎ তাদের ক্ষেত্রেও এই বয়সের যে ছাড়, সেটাই প্রযোজ্য হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্য, সেক্ষেত্রেও আমাদের কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা আবার পরীক্ষা দিলাম ট্রান্সফারের জন্য, কারণ 2016 সালে সেই ট্রান্সফার ছিল না। তো আমরা আমাদের দুর্ভাগ্য যে আমরা এই পরীক্ষাটায় পাস করেছিলাম। আমাদের যে সমস্ত বন্ধুরা পাস করেনি, আজকে তারা নিশ্চিন্তে রাত্রিরে ঘুমোচ্ছে, তাদের কোনো অসুবিধা নেই। এটাই বলছি যে একটা দুর্ভাগ্য
নিয়ে জন্মেছি হয়তো এমন একটা রাজ্যে। আচ্ছা, এখানে এই যে 19,000 যে আছে, যে সমস্ত বন্ধুরা আছেন, তাদের আমাদের মান সম্মান তো গেছেই, সেটা আর বলার কিছু রাখে না। মান সম্মান সব ধূলিসাৎ হয়ে গেছে। আমার দাদু শিক্ষক ছিলেন, ঠাকুরদা। আমার বাবাও শিক্ষকতা করেছেন, আমার কাকাও শিক্ষকতা করেছেন, আমার কয়েকজন পিসিও শিক্ষকতা করেছেন। তো ছোটোবেলা থেকে অন্য কোনো প্রফেশনের কথা আমাদের মাথা আসেনি, ওই জন্যই হয়তো এখানে এসেছিলাম। তো আজকের দিনে এই যে পরিস্থিতি, শুধু রাজ্য সরকারকে যে দোষ দেবো তা নয়। এখানে এই রাজ্যে যে সমস্ত বিরোধী দলগুলি তাদের কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের কাজকর্ম কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বা আমাদের মতন মানুষদের ক্ষেত্রে তো প্রযোজ্য হচ্ছেই না। একটি বামপন্থী দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা স্বচ্ছতার কথা বলে, খুব ভালো, স্বচ্ছতা খুবই ভালো। তারা খেটে খাওয়া মানুষের পাশে থাকার কথা বলে, তারা প্রত্যেকটি প্রান্তিক মানুষের কথা বলে। আজকে এই যে 19,000, এই যে টোটাল যে 19,000 যে ছাত্রছাত্রী আজকে আসে ফ্রেশ 25,000-এর মধ্যে, তাদের মধ্যে কিন্তু 17,000 ক্যান্ডিডেটই হচ্ছে প্রান্তিক মানুষ। কিন্তু সেই সমস্ত বাড়ি থেকে এসছে, রাতের পর রাত তারা পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে। তো সেই দলের একজন এমপি, মাননীয় এমপি, উনি লড়াই করছেন হাইকোর্টে। উনি কি বললেন? কাদের হয়ে লড়লেন? না, ওয়েটিং ক্যান্ডিডেটদের হয়ে লড়লেন। কি বললেন? না, এই যে যারা আছে এখানে, যা আছে তোমাদের জায়গায় যা দুর্নীতি করেছে তারা চলে যাবে, তার জায়গায় যারা ওয়েটিংয়ে আছে তারা পাবে। তো সেই মাননীয় এমপি উনি কি ওখানে হাইকোর্টে আবেদন করলেন, গোটা প্যানেলটা গন্ডগোল আছে, ক্যান্সেল করে দেওয়া হবে। আর যিনি মাননীয় বিচারক, উনি আমাদের বিচার করলেন। কি বিচার করলেন? ওনার কাছে যখন এই কেসটা আসে, সুপ্রিম কোর্টের গাইডলাইনই ছিল 9 নভেম্বর 2023-এ বলা ছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা এফেক্টেড ক্যান্ডিডেট, সেই সময় অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যাদের ওএমআর খাতায় গণ্ডগোল ছিল, যাদের র্যাঙ্ক জাম ছিল, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদেরই কিন্তু ওনাকে বিচার করতে বলা হয়েছিল। কিন্তু উনি অদ্ভুতভাবে প্রত্যেক জনাকার বিচার করে দিয়ে 25,753 জনকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিলেন। উনি দেখলেন না যে এই যে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে অনেক ক্যান্ডিডেট ছিল যারা বৈধভাবে চাকরি পেয়েছিল। শুধু তাই নয়, এই রিক্রুটমেন্ট প্রসেস শুধু যে নতুন ক্যান্ডিডেটদের চাকরি ছিল তা নয়, আমাদের মতন ক্যান্ডিডেটদের ছিল প্রমোশন, যেটা কিন্তু সরকারি স্বীকৃতি, প্রমোশন বা ট্রান্সফার। অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারা ট্রান্সফারের জন্য পরীক্ষা দিয়েছিল। সুপ্রিম কোর্ট এই 1 সপ্তাহ আগে বিহারের একটি রায়ে বলেছেন যে পরীক্ষা দাও, পরীক্ষায় তুমি পাস করে এসো। আমরা একাধিকবার পাস করে এসেছি, আমরা একাধিকবার আমাদের যোগ্যতার প্রমাণ করেছি। আর কি করলেন? উনি নাকি কাঁকড় আলাদা করতে পারছেন না, সব চাল ফেলে দিলেন। হ্যাঁ, আমাদের মতন প্রান্তিক মানুষদের কাছে চাল কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করি যে চাল থেকে কাঁকড় বাদ দিয়ে সেই চাল থেকে আমাদের অন্য সংস্থান করা। তো বিরোধী দলগুলোর কথা বলি। আচ্ছা, এখানে আমার একটা অভিযোগ আছে।
বিচার ব্যবস্থার বিরুদ্ধে। এই যে রায় হওয়ার আগে কিছু বিরোধী দলের লোকজন কি করে জানতে পারলেন যে বোম পড়বে হাইকোর্টে? বলতে পারবেন? তদন্ত হবে নাকি? একটা সিবিআই তদন্ত হয়ে যাক। একজন ইউটিউবার আছেন, আমি নাম করব না, উনি বাংলার কথা বলেন। উনি রায় বেরোনোর আগের রাতে বলে দিলেন 25,753 জনের চাকরি যাবে কাল হাইকোর্টে। আগের রাতে উনি জানতে পেরে গেলেন, খুব ভালো। সেই তার সৎসাহসটা তার হলো না সেই পোস্টটাকে এডিট না করে রেখে দেওয়ার। উনি কি করলেন? পরের দিন সেই পোস্টটাকে এডিট করলেন। খুব ভালো বন্ধু। আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রত্যেকটা মানুষের বিচার যখন হয়ে গেল, যখন তাদের দলের এমপি, যখন প্রত্যেকটা মানুষ কাঁদছে তাদের চাকরি চলে যাওয়ার পর, সেই এমপি যখন বলেন যেরা সব মরা কান্না কাঁদছে, সেই সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তখন বলছে কি, তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো বক্তব্য নেই। তারা নিঃশব্দ সমর্থন করলেন। 25,000-এর মধ্যে 19,000 লিগ্যাল ক্যান্ডিডেট ছিল এবং আছে। তাদের কি করলেন? তাদের পাশে দাঁড়ালেন না, রাজনৈতিকভাবে দাঁড়ালেন না। কিসের কমিউনিস্ট পার্টি আপনারা? কমিউনিস্ট পার্টি বলে কথা বলেন তো রেজাল্টটা খারাপ হলো। তো রেজাল্টটা কেন খারাপ হলো বুঝতে পারছেন? মানুষ কিছু জানে না, মানুষ কিছু বোঝে না, এই কথাগুলো নিয়ে এরা ছাড়ুন। ডানপন্থী দলেরা তো বলবেই, তারা তো আমাদের পেছনে লাগবেই। তাদের কাছে আমাদের কোনো গুরুত্ব নেই সেটা আমি জানি, কিন্তু বামপন্থী দলগুলো কেউ পাশে দাঁড়ায়নি, দাঁড়াবেও না। তো আচ্ছা, এখানে আমার এই অভিযোগগুলো কিন্তু আমার আছে, এগুলো কিন্তু উত্তর দেবেন। মাননীয় বিচারপতি যিনি আমাদের বিচার করে 25,753 জনের চাকরিটা